বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে পর্বটা, যে বিষয়ে, তা হচ্ছে সুমনের সময় অসময়ের পর্ব 5। আজকের বিষয়, আমি কেন সাংবাদিকতা করি। তার আগে আরও একটা সুসংবাদ দিয়ে নিই। অনেকেই ফেসবুকে আছেন তারা হয়তো অনেকেই জানেন, বা আমার ইতিমধ্যে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন। তাদেরকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার কাছে আসলে ঋণ। আপনাদের কাছে ভালোবাসা পাওয়াটা, এটাই আমার সবচেয়ে বড়। আমি আপনাদের কাছে ভালো থাকতে চাই, ভালোবাসতে চাই, ভালোভাবে আপনাদের সঙ্গে সময়টা কাটাতে চাই। এটা এখন নয়, চলতি পথে আপনাদের সঙ্গে আমি চাই যে সবসময় বন্ধুসুলভ, ভাইয়ের মতো, বন্ধুর মতো আপনাদের সঙ্গে সময়টা কাটাতে। আপনারা অবশ্যই দোয়া রাখবেন, কারণ বয়স দিন দিন বাড়ছে যদিও, তারপর আমি বলবো বয়স খুব বেশি না, মাত্র 23। যাই হোক, আপনারা দোয়া রাখবেন যাতে সামনে আগামী বছরও যাতে আমার বয়সটা 23ই থাকে। আর এই কারণেই আমি 5 মিনিট আগে চলে আসছি, কারণ অনেকেই মেসেজ দিচ্ছেন, ফোন দিচ্ছে। তো সবাইকে আবারও ধন্যবাদ। তো মূল পর্বে চলে আসি। আজকের যে নিয়ে আলোচনা করার কথা আমার, তা হচ্ছে আমি কেন এখনও সাংবাদিকতা করি। আসলে সাংবাদিকতাটা আমার কাছে পেশা না, এটা আমার কাছে এখন অস্তিত্ব। এই পথ যতটা কষ্টের, ততটা বাঁচারও উপায়, কারণ আমি নিজেকে ভাঙি, নিজেকে ভেঙে চুরে আবার আমি নিজেকে দাঁড় করাই, কিন্তু আমি হারাই না, আর আমি হারতে জানিও না, আমি হারতে চাইও না। আমি লং টাইম মানে টিকে থাকতে চাই, ভেঙে চুরে হোক আর যেভাবেই হোক, আমি এই পেশাতেই থাকতে চাই এবং এই পেশাটাতেই আমি থাকবো। আর আরও একটা কথা বলি, আপনি বা আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আজকের যে বাংলাদেশ, আমাকে দেখান তো এমন কোনো পেশা খুঁজে পান কি না যেখানে যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নাই। একটা পেশা আমাকে দেখান যে পেশায় অভিযোগ নেই। আপনি পাবেন, খুঁজে পাবেন? আপনারা খুঁজেন, দেখেন তো পান কিনা। একটা পেশা দেখান আমাকে যে পেশায় আপনার কোনো অভিযোগ নেই। আমার যতদূর মনে হয় যে আপনারা খুঁজে পাবেন না, কারণ একটাই, পুলিশ। যদি পুলিশের কথা আসি, পুলিশ ঘুষখোর। ডাক্তারদের কথা বলেন, ডাক্তাররাও অসাধু, ব্যবসায়ী। রমজান মাসে পর্যন্ত তারা সব কিছু ব্যবসার দাম বাড়ায়। টোটাল ওয়ার্ল্ডের মনে করেন দাম কমে, উৎসব কেন্দ্র করে বাংলাদেশের উৎসব কেন্দ্র করে হচ্ছে বাংলাদেশের দাম 3 গুণ 4 গুণ হয়। তার মানে মুনাফা লোভী। শিক্ষকদের কথা বলবেন, এটা অবশ্য বাজে শোনায়। আমার মাও একজন স্কুল শিক্ষিকা, একটা স্কুল টিচার ছিলেন আমার মা, স্কুল শিক্ষিকা। তো যাই হোক, ওইটাও বিষয় না। মানে আমি সমগ্র শিক্ষক জাতিকে এই কথাটা বলছি। শিক্ষকদেরকে যদি বলা হয় তাহলে বলেন যে অদক্ষ, আসলে অদক্ষ। কারণ এই অদক্ষ দেখি আমাদের আজকের এই যে, যদি ওই প্রাইমারি স্কুলের কারিগররা যদি সঠিক থাকতো, ফাউন্ডেশনটা সঠিক থাকলে আজকে আমাদের এই অবস্থা আমরা থাকতাম না, অত থাকতে হতো না। এবার আসি লয়ারদের বেলায়, উকিলের বেলায়, মানে অ্যাডভোকেট। তারা হচ্ছে দালাল, তাদেরকে বলা হয় বাকপটু, দালাল। এরপরে আপনি যান একদম আরও ইয়ার দিকে যান, বলেন রিক্সাওয়ালা, বলবেন কি তারা তো অভদ্র, অথচ তারা রিক্সায় যাচ্ছেন, রিক্সায় উঠছেন।
অথচ কি বলছেন ওনারা তো অভদ্র। আরে ভাই, রিক্সাওয়ালারা অভদ্র। তো যান বাংলাদেশে ক্রিকেট নিয়ে বসিয়ে আবার চলেন, আলোচনা করি। ক্রিকেটে যাবেন, বলবেন কি ক্রিকেটাররা তো ফিক্সিং করে, যেমন কে করে না, সবাই করছে, আশরাফুল করলো, সাকিব করলো, মানে সবাই শুধু ফিক্সিং আর এই সেই নিয়ে আছে। আবার যদি চিন্তা করেন অভিনেতা অভিনেত্রীর কথা, গায়ক গায়িকাদের কথা, সেই ক্ষেত্রেও বলবেন তারা সলসা তৈরি করে, অভিনয় করে। তাহলে আপনারা যাবেন কোথায় বলেন? মানে কোন বিষয় নিয়ে কথা বলেন? আরও একটা কথা যদি বলে আরও অবাক হবেন। এটা হচ্ছে আমরা যে কবিগিরি দেখাই, মানে আমরা তো সবাই কবি, সুযোগ পাইলে আমরা সবাই কিন্তু কবি হই, এটা তো অস্বীকার করার উপায় নেই। তো ওই কবিও যে আপনার সন্দেহের বাইরে তা কিন্তু না। মনে করেন কবিরাও তো বিভিন্ন জায়গায় ফ্ল্যাট পায়, মনে করেন সরকারের কাছে এটাকে ফ্ল্যাট পেয়েছে, এরকম আমাদের এখানে নজির আছে কিন্তু। ফ্ল্যাটের যেই ইয়া পাওয়ার কথা, মানে কবি সাহিত্যিক। তো আমার কথা হচ্ছে এই নিশ্চয় কোনো কবিরা এরকম আছে কিনা যে এনজিওর থেকে টাকা নিয়েও কবিতা লিখে। যাই হোক, এটাও ব্যাপার না। যে কারণে বললাম কি, আসলে আমাদের এখানে কোনো পেশাটাই আসলে কোনো পেশা নিয়ে আপনি আসলে ওইভাবে বলতে পারবেন না, সব পেশার মধ্যেই একই। কারণ আপনি কাউরে খুঁজে পাবেন না, কোনো একজনকেও পাবেন না। মানে আমাদের এই বাংলাদেশটা হচ্ছে একটা গালি খাওয়ার জন্য গণতান্ত্রিক বাস্তবতা, এইটা আসলে অন্যভাবে নেওয়া উচিত। গণতান্ত্রিক বাস্তবতার কথা যেটা বললাম আর কি, যাদের নিয়ে মানে এই কারণে বললাম যে এমন কোনো পেশা নেই যে পেশার কোনো অভিযোগ নেই। যাই হোক, আমি কয়েকটা মেসেজের উত্তর দিয়ে নিই। ফাতিম, ধন্যবাদ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। আর যে ব্যক্তিরা আজকে জানতে চাইল আজকে কিন্তু জন্মদিন নাকি, সে ভালো করেই জানে আজকে আমার জন্মদিনে সে ভুলে গেছে, এটা তার ব্যর্থতা। আমরা আমার সঙ্গে ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। সুজন কুমার কর্মকার, আহাত তালুকদার, জান্নাতুল ফেরদৌস সোহেল, মির্জা হাসান মাহমুদ, তারপর আবুল হুসাইন, সাইদুর রহমান, রাশিদুল হক মজুমদার, আরও অনেকে, সাইফুল ভারি ভাই, তারপর আরও অনেকে, জাহিদুল ইসলাম, মানে জাহিদ, এরকম আরও অনেকেই জয়েন করেছেন। আপনাদের সবাইকেই আসলে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। জসিম ভাইও জয়েন করেছেন। জসিম ভাই আমাদের যে ত্রিপুরা রাজ্যের বিজেপি এর সহসভাপতি। জসিম ভাই, আসসালামু আলাইকুম। যাই হোক, আমি এখন কাজের মানে যেই কথায় ছিলাম যে আমি কেন সাংবাদিকতা করি, ওইটাতে যাই। রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য। এগুলো সব প্রত্যেকটা আমি উত্তর পরে দিচ্ছি। তো যে কথা বলছিলাম, যে কবিদের কথা তো বললাম, দ্বিতীয়বার রিপিট করতে চাচ্ছি না। আমরা সবাই আসলে এখন ভয়াবহ একটা কোথায় বাস করছি তা জানি না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা মানে কি বলবো এটাকে, আমরা আসলে নিজেরা তো আসলে মানুষই ভাবতে পারি না, আমরা আসলে জঙ্গলের মধ্যে বাস করছি বলে মনে হচ্ছে। কারণ আমরা হায়নার ইয়ার মধ্যে বাস করি। কীভাবে আমরা কোনো কিছুই আসলে সঠিকভাবে করতে পারছি বলে আমার মনে হচ্ছে না। মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সব সাংবাদিকদের বেলায় তা হচ্ছে, আমি তা বলছি না। সবাই সবার দিকে হায়নার চুকে থাকে, কারণ আমরা একজন আরেকজনের পিছনে লেগে থাকি। তো এরকম অনেকগুলো ব্যাপার আছে, বুঝছেন। এই পেশাটার মধ্যে কেন যে এরকম হয় তাও জানি না। এটা আমাদের চাইতে আমার বড় ভাইরা অবশ্য অনেক ভালো বলতে পারবে, যেসব বড় ভাইরা যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি বা জানিয়েছি, ওই বড় ভাইদের কাছ থেকে। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ব্যাপারে আসলে আমি এখন আর কি বলবো,
এই চরম উত্তরায় মনে করেন, আমি আবারও বলি, আমাদের এই সংবাদ মাধ্যম বা আমরা গণমাধ্যম কর্মী যারা, আমাদের অনেক বাধা ধরা অনেকগুলো নিয়ম আছে, ইয়ের মধ্যে থাকতে হয়। কারণ এখন তো কর্পোরেট কালচারে চলে গেছে, সাংবাদিকতাটা চলে গেছে টোটালি অনেকটা কর্পোরেট কালচারে। মনে করেন ওই যে আমার অনেক টাকা, আমি একটা পত্রিকা খুলবো, একটা টিভি স্টেশন খুলবো, আমি একটা রেডিও স্টেশন খুলবো, একটা অনলাইন পত্রিকা খুলবো, একটা ইংলিশ পত্রিকা খুলবো। তো এইরকম অসংখ্য অসংখ্য পত্রিকা আপনি খুলতে পারেন, কারণ আপনার কাছে টাকা আছে। টাকা কোত্থেকে আসছে তার কোনো জবাব দিতে নেই। তো আমার কথা হচ্ছে, আমার মনে হয় আমি অন্য দিকে চলে যাচ্ছি। আমি যে জায়গায় ছিলাম আমি ওই জায়গায় ব্যাক করি। এই এপিসোডটা আমরা অন্য দিন করবো। ওয়ান ম্যান, ওই যে একজনের একটা মাত্র পত্রিকা থাকবে, একটা প্রতিষ্ঠানের একটাই পত্রিকা থাকবে, এটা নিয়ে আমরা একদিন কথা বলবো। যাই হোক, আমি যা বলছিলাম যে আমাকে অনেকেই ফোন করে বা আমার বন্ধু বান্ধবরা অনেক সময় বলে এই কাজ করার দরকার নেই, আমাদের ছেড়ে দেয়, এটা কোনো ভবিষ্যৎ নাই, কিচ্ছু নাই, এত চাপ, এত গালাগালি, যেদিকে যাস ওই দিকে মানুষ গালাগালি করে, সাংবাদিকদের দেখলে মানুষ এখন অনেক কিছু বলে। আসলে কি পেশাটা অসম্মানিত ছিল? নিশ্চয়ই না। আসলে এইটার কারণটা কি, আমরা এইরকম অবস্থা কেন আছি বা কী কারণে যাচ্ছি, এটা উত্তরণের উপায় কী, আমাদের আসলে এটা বের করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে, আমি এই যে এত গালাগালি বা এত কিছু, এত চাপ, সব কিছুর পরেও আমি একটা জিনিস বলি, আমার উত্তরটা আমি তাদেরকে ঠিক সহজ, সুন্দর এবং সরলভাবেই দিই, কারণ উত্তরটা খুব জটিলও না। আমি সাংবাদিকতা করি কারণ আমি পারি। এই কাজটা আমার কাছে সবচেয়ে সহজ কাজ মনে হয়। কারণ হচ্ছে কি, এই পেশাটা আসলে সবার সঙ্গে মেশা যায়। আমি ইচ্ছে করলেই মিশতে পারতেছি, আমি ইচ্ছে করলে যে কোনো জায়গায় যে কোনোভাবে আমি মানে সবার সঙ্গে মিশতে পারছি। আমার সোর্স থাকতে পারে রিক্সাওয়ালা, আমার সোর্স থাকতে পারে ভিখারি, আমার সোর্স থাকতে পারে টুকাই, আমার সোর্স থাকতে পারে মানে রেস্টুরেন্টের ওয়েটার, ভয়, তাই না? তো এছাড়া এই চাকরিটার মধ্যে যখন আগের, এখন তো কর্পোরেট কালচার হয়ে গেছে বললাম না, একটা সময় ছিল অফিসের টাইমগুলোর তেমন একটা ইয়ে ছিল না, মনে করেন ফর্মালিটিস ছিল, বা ওই কি বলে, কাজের সময় কাজটা আমরা আগে দেখতাম। ওই যে এখন বাধ্যতামূলক আপনাকে 4টায় ঢুকতেই হবে, 3টায় ঢুকতেই হবে, আপনাকে 8 ঘন্টা ডিউটি করতে, বাংলাদেশের সংবাদপত্র 8 ঘন্টা ডিউটি করার সময়ের এখনও আসে, কিন্তু আমাকে করতে হচ্ছে, আমি নিজেও বাধ্য হয়ে করছি, 8 ঘন্টা করছি, 8 ঘন্টা না, 14 ঘন্টা 16 ঘন্টাও করছে, এইরকম অবস্থা। নিজে উইলিংলি করা এক জিনিস আর বাধ্য হয়ে করানো আরেক জিনিস। বাংলাদেশে এমনও অফিস আছে যে অফিসে মনে করেন 8 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টার জায়গায় 14 ঘন্টা 16 ঘন্টা অফিস করায়, ডে অফ বাতিল করায় জোর করে, এইটা অফ ডে বাতিল, ডে অফ চলবে না, আর কয়েকটা দিন পরে নেন। এই যে লোকজন আসবে, হঠাৎ করে শুনবেন যে আপনার চাকরিই নেই। এইরকম মনে করেন অনেক কিছুর ব্যাপার আছে। এটা একটা ভবিষ্যৎ মানুষের ভয়ঙ্করের, মানে ভয়ঙ্কর, কারণ সংবাদপত্রের চাকরিটা আসলে ভয়ঙ্কর। তারপরও বলবো যে সাংবাদিকতা বলা হয় যে খুব সহজ না, আসলে অনেক কঠিন, কিন্তু এখানেই আমি শ্বাস নিই, আমি নিঃশ্বাস ফেলতে পারি, মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারি। অন্ততপক্ষে লিখতে যদি আপনি ওইখানে না পারেন, সোশ্যাল মিডিয়া হলে আপনি লিখতে পারবেন, আপনি গণমাধ্যম করবেন, লিখছেন। আর আমি বলবো যে এই সব কথা বলার পরও আমি বলবো না যে এইগুলো আসলে কোনো গুণের ব্যাপার বা মানে অ্যাকচুয়ালি আমি সাংবাদিকতাটা করে হচ্ছে আমার ভালোবাসার জায়গা থেকে, আমার প্যাশন থেকে, মানে এটা আমার এখন পেশা না, এটা এখন নেশা। এই যে বললাম, এটা আমার অস্তিত্ব। কারণ আমি এটাকে এখন আর ছাড়তে পারবো বলেও আমার মনে হচ্ছে। আজকে কোনো কারণে মনে করেন আমার চাকরি নেই বা কোনো কারণে আমি করলাম, আমাকে নতুন কোনো জায়গায় যেতে হবে, মানে আমি বসে থাকতে পারবো না। এরকম আমি না, এরকম আমার মতো অনেক লোক আছে যারা একবার এই পেশা আসছে, তারা সচরাচর এই পেশা বদল করতে পারছে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না, আমার জানা মতো আমি পাইনি আর কি। যাই হোক,
যে এই যে সাংবাদিকতার যে ব্যাপারটা, এটা আমার ভালোবাসার জায়গা, আবার আমার টিকে থাকারও একটা বিশাল বড় একটা ব্যাপার। কীভাবে টিকে থাকবো, বা যারা সংবাদপত্রে কাজ করছেন, তারা গণমাধ্যমগুলো তারা কীভাবে টিকে থাকবেন, এটাও অনেক বড় ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আমাদের যে স্বাধীনতার কথা বলে মুক্ত গণমাধ্যম, আসলে কি আমরা মুক্ত গণমাধ্যম পাইছি ভাই? পাই নাই। আমার এখানে কিন্তু অনেকগুলো সিনিয়র সাংবাদিকরা ইতিমধ্যে আমার সঙ্গে আছেন। তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আসলেই আপনারা মানে আমরা মুক্ত গণমাধ্যম যে চাই, আমরা কি আসলে মুক্ত মিডিয়াতে আসি? সেই সোনার পাথর বাড়িটা কি আমাদের কাছে আছে? নিশ্চয়ই নাই। যদি থাকে তাহলে আমার একটু বললেন যে ভাই, তাহলে আমি ওইটা নিয়ে আমি চিন্তা করব। কারণ আমার এটা নিয়ে খুব কাজ করার খুব শখ। কারণ মুক্ত, আমরা তো ভেবেছি যে সব কিছু উড়ায় ফেলবো, লিখে এই করবো সেই করবো। কী রে ভাই, কী লিখতে পারছেন? সব কি আপনার পজিটিভ হয়ে গেছে? প্রশ্নই এসে না। আপনি হয়তো লিখবেন না, বা আপনি লিখতে পারছেন, আপনি লিখছেন, আপনার অন্য জায়গা থেকে এসে আপনার নিউজটা আটকায় দিল। বা উনি আমার সম্পর্কের লোক, উনি আমার ভালোবাসার মানুষ, উনার নিউজ তো দেওয়া যাবে না ভাইয়া, ওই রাষ্ট্র নিউজটা সরাই ফেলতে হবে, আমার তো এমুকটা দরকার এমুকটা দরকার। মানে এইরকম অনেক কথা আপনারা শুনতে পাবেন। এটা আমি পার্সোনালি বলছি, মানে সবার জন্য বলছি, যে এইরকম অনেক ধরনের ঘটনা দেখবেন ঘটবে, যেগুলো মিডিয়াতে অহরহ ঘটে, যেটা আপনার অনেকেই জানে না, বা অনেকে জেনে বুঝে হয়তো চুপ থাকে। আর একটা কথা হচ্ছে, আপনি সাংবাদিক, ঠিক আছে, আপনি সত্য বুঝবেন, দুর্বলতা ধরবেন, কিন্তু আপনাকে কেউ চাপ দিবে না, এইটাও কিন্তু আসলে হবে না, এটা আসলে মানা যায় না। কারণ আপনি সাংবাদিক দিকে তো সবার মাথা কিনে ফেলছেন, তা তো না। যদি চাপ না থাকে বা চাপ না আসে, তাইলে মানে এটা কেমন? এটা কি প্রাসঙ্গিক? নিশ্চয়ই না। আপনি অন্যদের বেলায় মানে আপনি শুধু আপনার নিজের সুবিধা নেবেন সাংবাদিক হিসেবে, ওইটা না, মানে অন্যদেরটাও থাকতে হবে, দিতে হবে। যাক, চাপ তো আসবে, এটা হচ্ছে। আর সাংবাদিকতা এইসব ধরনের চাপ আসবে অসংখ্যবার। নিউজ ফেলতে হবে, নিউজ তুলতে হবে, ভাই এটা এইভাবে না ওইভাবে বলছি, এটা এমনি না এইভাবে করেন। তবে পেশাদারিত্বের একটা ব্যাপার, আপনি যদি ওই পেশার লোক না হয়ে অন্য পেশা থেকে এসে যদি ভাবনেন যে আমি তো সব শিখা বলেছি, তাইলে ভাই তো বিপদ। আর বাংলাদেশের এই কর্পোরেট কালচার আসলে আর শেষ হবে না। কারণ ওই যে গোলামিগিরি, এটা আমাদের আস্তে তো হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা সাংবাদিকরা এই অন্যের গোলাম হওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকি, বসে থাকি, কীভাবে তেল মারবো, আর কীভাবে ওই আপনার কি বলে, মানে তেল মারবো তো ভালো কথা, মানে কীভাবে খুশি করলে, বস খুশি হলে আমার ওই জায়গাটায় যাওয়া যাবে, মানে আমার একটা টার্গেট আছে, এই জায়গাটায় যাব, ঠিক ওই অপেক্ষায় থাকে কিছু কিছু মানুষ। এটা হচ্ছে আমাদের মানে কালচার আমাদের। তারপর আমি বলবো যে এত কিছুর পরও আমি বলবো যে এই পেশার চেয়ে সম্মানী পেশা আর কোথাও নাই ভাই। সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা বিশাল বড় ব্যাপার। যাই হোক, অনেক কিছু বললাম, তবে এইটুকু আমি বলি, আমি এখনও সাংবাদিকতা করি, এটা ছিল আমার একটা শপথ, এটা ছিল আমার দায়বদ্ধতা। মানে আমি আমার দায়বদ্ধতা থেকে আমি এখন সাংবাদিকতাটা করছি অ্যাকচুয়ালি। কারণ আমার এক বন্ধু, নাম হচ্ছে তানভীর, সে কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বলছিল যে বন্ধু, তোর একটা কথা বলি, কিছু মনে করিস নাকি? তো ভাই আর বুঝতে, ওই আমাদের এলাকায় তো সব এত শত সাংবাদিক হয়েছে এখন, মনে কর মানে মনে হয় যে সবাইরই কিনা বলাইতেছে, এইরকম অবস্থা। আমি কেন কী হয়েছে? কারণ আমাদের এখানে তো অনেকগুলো গ্রুপ, মানে ওই যে বিএনপির গ্রুপ আছে 3টা 4টা, ওই সব নেতারা মনে করো সাংবাদিক বাক করে নিয়ে নেয়। তাই নাকি সাংবাদিক বাক? আর ওই যে আমার তো নেই, ওকে বেশ তো ভালো। তো হঠাৎ করে বললো, আমার যে প্রশ্ন করলো যে ভাই বন্ধু, কথিত সাংবাদিক কি? আমি বলি কথিত সাংবাদিক কি, এটা বুঝিস না? কি বললি তুই এটা কথাটা? কথিত সাংবাদিক না, তোরে কে বলছে এটা আমার বলতো ভাই? কথিত সাংবাদিকটা কি, এটা আমার একটু বল।
তখন আমরা বললো যে একজন আমরা বলতেছে যে এই ওই তারা নাকি কি চায়, এক একজন এক এক জায়গায় নেতাদের কাছ থেকে যায়, পকেট বাড়ি করে এসে। আমি বলছি ভাই এছাড়া অন্য কিছু বল, কথিত সংবাদ বলতেছিস ওইটার ব্যাপারে কথা বল, ওইটা নিয়ে কথা বলি। কয় না তখন কলম বিক্রি হয়ে গেছে। আমাকে মানে কি কলম বিক্রি হয়ে গেছে? তোর টেহা দিলে তোরা লিখস না, লিখস না। আমি কী লিখে না? তোরা তোদের টাকা দিলে সবই লিখস না, লিখবি না। ও মা, আমি বললাম তোর এটা কে বললো? কয় আমাদের এলাকার সবগুলো সাংবাদিক এইরকম অবস্থা, তারা বিভিন্ন জায়গায় এই করে সেই করে। আমি আচ্ছা ওইগুলো প্রসঙ্গ স্যার, অন্য কিছু বল, তোর অন্য কিছু বলার থাকলে বল। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে তার গ্রামের একজন মানে আমার এক বন্ধু, ও গ্রামে থাকে, অনেক সাংবাদিকদের সঙ্গে না মিশে, কিন্তু ওই যে উপজেলা বা স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে যখন মিশে এবং এই ধরনের কথাবার্তা যখন হয়, তখন আসলে ব্যথিত হই। কারণ এই পেশাটাকে আসলে আমরা শহরের স্যান্ডেলে বসে তো দোকান নষ্ট না করি, তার চেয়ে বেশি বাজে অবস্থা হচ্ছে আমাদের মফস্বলের দিকে। তারপরেও আমি বলবো দায়বদ্ধতা, তারাও কিন্তু দেশের জন্য জাতির জন্য কম করছে, তা আমি বলবো না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন এই সংবাদপত্রে বা সাংবাদিকতায় যে বেঁচে থাকার যে ব্যাপারটা, এটা আমি মনে করি অনেকটা অন্ধকারে হাঁটার মতো, বুঝছেন? এটা আমার কাছে মনে হয়। কারণ আমাদের এখনও কোনো কিছু ঠিক হয় নাই। এই যে অনলাইন গণমাধ্যমের যে নীতিমালার কথা বলি, নীতিমালা হয়েছে এইরকমই, কিন্তু নীতিমালাটা কই, তারই এটা কী? আমরা ওয়েস বোর্ড বলে লাফাই, নবম ওয়েস বোর্ড, দশম ওয়েস বোর্ড, সব ঠিক আছে, কিন্তু ওয়েস বোর্ডের আলোর মুখ কি কখনো দেখছে? কতজন লোক একটা প্রতিষ্ঠানে, কতজন লোক ওয়েস বোর্ড দেয় আমাকে বলেন তো? ঠান্ডা মাথায় একবার চিন্তা করতে, আমার এখানে অনেকগুলো সাংবাদিক নেতৃবৃন্দ আছেন এবং দুই পক্ষেরই আছেন যারা এখন অলরেডি আমার সঙ্গে যুক্ত আছেন। আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব, এই যে আপনারা ওয়েস বোর্ড লাফালাফি করেন, আসলে এগুলা ভাগ দিয়ে একটা জায়গায় আসেন, ওয়েস বোর্ড দেন, কিন্তু এটা কনফার্ম করেন যে নবম ওয়েস বোর্ড মানে কার্যকর। একটা ছেলে, এখন আপনারা চিন্তা করেন, একটা ছেলের এই আপনারা 15,000 টাকাতে নেবেন, 10,000 টাকা নেবেন, 20,000 টাকা নেবেন, কেন? ওয়াইজবাড়ি কি 10,000 20,000 টাকা আসে? হিসাব করে দেখেন তো। এক গ্রেডের কথা চিন্তা করেন না, বিভিন্ন গ্রেড ওয়াইজ ভাগ করেন, ভাগ করার পর দেখেন কত টাকা আসে। আপনি এই 50+ হয়ে গেলে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, স্যালারি বাইরে গেছে। আরে ভাই তোরে বলছে এটাকে পত্রিকা বাইর করতে। এই যে মনে করেন একটা মানুষ শহরে চলতে গেলে যদি সে 30,000 টাকা 35,000 টাকা বাসা ভাড়া দেয়, তারপর তার চলার জন্য কত টাকা দরকার? একটা সংবাদপত্র করবেন মিনিমাম কত টাকা পাওয়া উচিত? একটু হিসাব করুক না। যেই লোক মনে করেন একটা পত্রিকা বের করে, নিশ্চয়ই তার আয় এবং ব্যয়, এটা আমার কথা হচ্ছে আয় এবং ব্যয়, ওটার দুইটার হিসাবই তাকে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। মন্ত্রণালয়ে জমা দিবে এই কারণে, বা ইয়েতে জমা দিয়ে দিবে, ওই যে উনি আসলে পত্রিকা বের করার যোগ্যতা রাখেন কি না, ওনার আয়টা করতে উনি কীভাবে পত্রিকাটা বের করেছেন, কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, এবং পত্রিকা কত টাকা আয় এবং পত্রিকা কত টাকা ব্যয়, এটা চালাক না, ওটা চলবে, এইভাবেই দিতে হবে, না দিলে হবে না। মূল বিষয় হচ্ছে আয় ব্যয়ের হিসাব। আপনি পত্রিকাকে দেন, পত্রিকার মানুষকে দেন, এটা অবশ্যই দেওয়া উচিত। যাই হোক, আগে অনেকবার শুনছি যে আমরা নাকি আলুর পথ দেখাই, সাংবাদিকরা আলুর পথ দেখায়, আলুর পথের হাটে আলোর দিশারি। কিন্তু আমার কথা হচ্ছে, এই সাংবাদিকতার এই পেশায় যে সত্যের যে অনুসন্ধান, ওই সন্ধানটা কই? কতজন লোক, আপনি এই যে এত এত বিশেষ প্রতিনিধি আমাদের বিভিন্ন পত্রিকায়, এত এত মানে স্পেশাল করেসপন্ডেন্ট যেটা মানে আছে, তারপরে সিনিয়র মানে এত ভালো ভালো প্রতিবেদক আছে, প্রতিনিধি আছে, নিউজ কই ভাই? আপনি আমার দেখান তো, ওই অল্প সময় মানে এই বেশ কিছুদিন যাবত আপনি আমাকে দেখান তো, সব লেখার ফরম্যাট কিন্তু একই রকম, কতজন লোকের ফরম্যাটের ইয়েটা আছে নিউজের, কেন? যাই হোক, তাও আমি এখন অন্য জায়গায় চলে এসেছি, একটা জায়গায় থাকার কথা,
আমি তা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাচ্ছি, ওটা আমার যাওয়াটা ঠিক হচ্ছে না। হয়তো অনেক বড় ভাই অনেক কিছু মনে করতে পারেন, আসলে মনে করলেও আমার আসলে কিছু করার নেই, কারণ যেটা বাস্তব ওইটা আমি বললাম। তবে এটুকু আমি বলতে পারি যে আগের চেয়ে আমাদের সাংবাদিকতাটা অনেকটা বদলাইছে। বদলাইছে বলতে আমাদের কি বলে শক্তিশালী একটা অর্থনীতি হয়েছে, সামাজিক মিডিয়া, বিজ্ঞাপন, বাণিজ্যিক স্বার্থের সংবাদপত্রগুলো বিক্রি হইতেছে। এটা এখন তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমার দরকার বিজ্ঞাপন, আপনি টাকা দিচ্ছেন, আমি বিজ্ঞাপন ছাপছি। আপনি টাকা দিচ্ছেন, আমি কর্পোরেটের নিউজগুলো দিচ্ছি। আপনি এর বাইরে আপনি যাচ্ছেন না। আজকে আপনি যত বড়ই আপনি সবুজ ভাই ভালো, আপনি মনে হয় কক্সবাজারে আছেন, আমি কক্সবাজার আসবো আপনার সঙ্গে শুধু দেখা করার জন্য। আপনি হুট করে চলে গেছেন, তো তাই আপনার সঙ্গে দেখা হয় না। আমি নিউ মার্কেট থানায় গিয়েছিলাম দেখা করতে। ধন্যবাদ আপনাকে ভাইয়া। যাই হোক, যা বলছিলাম যে এখন আমি জিনিসটা দেখলাম যে আমাদের যে এই সাংবাদিকতার যে ব্যাপারটা, মানে ওই এই সামাজিক মানে সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে আপনার যে বিজ্ঞাপন, বাণিজ্যিক ব্যাপারগুলো, সবগুলোর কথাই আমি যেটা বলছিলাম, এইরকম আমাদের সব জায়গা থেকে আমরা কিন্তু মানে আমরা আটকে গেছি, বুঝছেন। আমরা ওই যে একটু আগে বললাম যে অনেক নিউজ যেগুলো আমরা আসলে চেঞ্জ করি, বা আমরা এইটা করলে এই করতে পারবো না, ওনাদের সঙ্গে আমাদের যায় না, এই নীতিমালার সঙ্গে আমারটা পড়ছে না, আমি এমুক দল করি, আমরা এই মতাদর্শের। কেন রে ভাই, পত্রিকা আবার মতাদর্শকে, আমার মতাদর্শ মনে, আমার চোখ কান খোলা থাকবে, আমার সব কিছু ওপেন থাকবে, আমি কিচ্ছু মানি না। আমার কথা হচ্ছে আমি লিখতে চাই আমি লিখবো, আমি লিখতে চাই আমি বলতে চাই আমি বলবো। অন্ধকারে ডিল মারার দরকার কী রে ভাই, আমি আমার মতো করেই থাকতে চাই। কত চাপ দিবি, তাই না ভাই? কারণ এই 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 পেশায় এখন প্রচুর চাপ থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। অর্থনৈতিক সংকট আছে, সরকারের চাপ থাকতে পারে, হুমকি থাকতে পারে বাইরের। কারণ আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউজ করবেন, সন্ত্রাসী আপনাকে হুমকি দিবে। সরকারের বিরুদ্ধে নিউজ করবেন, সরকার কেমন চাপ দেবে। এখন তো চাপ দিচ্ছে না, আগে সরকার দিত, এখন এই সরকার তো দিচ্ছে না, সামনে সরকার যে আসবে সে হয়তো দিবে। তখন কী করবেন? আসলে পরিবর্তন কখনো এইভাবে সম্ভব না। আমাদের মাথার উপর যারা বসেন, আসলে তারা কতটুকু মেধা নিয়ে কাজ করছে, ওইটা হচ্ছে দেখার বিষয়। আপনার মাথার উপরে যদি ওই রকম কেউ বসে, সব জানতা শমশের, তখন মনে করেন সব যারা জানে তারা তো জানোয়ার আসলে। মানে যে সব জানে সে হচ্ছে জানোয়ার, তাই না? সে সব করতে পারে এরকম। আসলে এই ভাষাটা আসলে ব্যবহার করা ঠিক না। আমরা আসলে আমি আসলে যা বলছিলাম যে যত কিছুই হোক আমি এই পেশাটা দিয়ে থাকবো, আমি সত্য বলার কথাই বলবো, সত্যটাকেই আমি বলবো, অন্য কিছু আমি বলতে পারবো না, বলতে চাইও না, বলতে যাবো না। তবে এইটুকু বলি, কলম যখন থেমে যাবে তখন অন্ধকার জিতবে। আজকে আমি একটা লেখা লিখেছিলাম, এটা বিকালের দিকে আর কি, যে কলম থামলে অন্ধকার জিতবে। আসলে আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, সাংবাদিকরা যদি লেখালেখা টোটালি বন্ধ করে দেয়, তখন দেখবেন ঠিকই মানে সব এলোমেলো হয়ে যাবে। যেভাবেই হোক আমরা কিন্তু লিখি, কোনো না কোনোভাবে লিখি। তবে এই যে আমাদের এখানে যে মনে করেন ওই যে কী বলে ইতিহাস, সংবাদপত্রের যে ইতিহাস, এটা হচ্ছে বাস্তবতা। মানে এই মনে করেন আপনি সংবাদপত্রে কাজ করেন, আপনি সাংবাদিক, কিন্তু আপনার সঙ্গে আরও কিছু লোক কাজ করবে যারা সাংবাদিকই না। মনে হইলো তারা এনে বসায় দিলাম, যেটা সে দেখবে, এবং সে দেখলো, তার সঙ্গে আরও কয়েকজন চাটুকার থাকলো যারা মানে চামচ কষে, ঠিক আছে? ওই যে একদল আরেকদল মনে করেন নিজের গায়ে বিক্রি করে কীভাবে, ওই জিনিসটা আর কি, বুঝতে পারছেন? কারণ এই আপনি যখন কাজ করবেন, আপনি যখন বলবেন
ধরে কাজ করছেন, আপনি মানুষকে অপমান করতে পারেন, বারবার আপনি বলবেন যে কী কাজ করলেন এত বছর, কী করবেন আপনাদের তো আসলে হচ্ছে না। যাই হোক, এরপরে যেটা বলছিলাম, এই যে এই আপনার মনে করেন সংবাদপত্রের যে ব্যাপারটা, আজকে আমাদের যে মিডিয়া স্বাধীনতার কথা আমরা বলি না, এখানে আসলে সবসময় সত্যটা কিন্তু হোঁচট খায়। আপনি সত্যি সবসময় সত্যি কথা লিখতে পারেন না, বা লিখতে পারবেন না তা আমি বলবো না, আপনি লিখতে পারবেন, কিন্তু পত্রিকা ছাপা হবে কি না এটা হচ্ছে বিষয়, উঠবে কি না। আর আমরা ওই যে যারা বিজ্ঞাপন দেয়, আমরা তো তাদের কাছে একদম ধরা ছোঁয়ার বাইরে, মানে তাদের কাছে আমরা ধরা, তাদের বলতে পারেন যে আমরা তাদের পায়ের কাছে বসে থাকি নির্লজ্জের মতো। আবার আমরা বলি যে আমরা তো গণতন্ত্র নিয়ে কাজ করি, এটাই তো গণতন্ত্র। আর আমার কথা হচ্ছে, আমি লিখি, আমি লিখব, প্রতিদিনই লিখব, প্রতি রাতেই লিখব। আর মিডিয়ার যেসব ওই যে চলতেছে, তো এটা কর্পোরেটদের হাতে বললাম না, ওইটা আসলে কীভাবে চলতেছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। এখানে আমার অনেক বড় ভাই আছে যারা কর্পোরেটের জব করে, মানে ওই কর্পোরেট, মানে সংবাদপত্র যে কর্পোরেটে চলে গেছে ওই সব জায়গায় জব করেন। এইরকম অনেকগুলো মানে হাউস আছে, যদিও তাদের টাইমটা ওই রকম ধরে বাঁধা দেওয়া নিয়ম নাই, বাট তাদেরও মধ্যে একটা ইয়ে আছে আর কি, যে এটা এইভাবে না, এটা এইভাবে করতে হয়। এইটি আসলে গণতন্ত্র, এইটি হচ্ছে এই সাংবাদিকতা, এইটি হচ্ছে ভালোবাসা। কারণ ওই যারা আপনার ওই এই সংবাদপত্রে মনে করেন ওই একাডেমিক সার্টিফিকেট কী বলে যেন, জার্নালিজমে পড়াশোনা করলে আপনি সাংবাদিক হইতে পারবেন, সাংবাদিক হইবেন, এমন তো কোনো কথা না। আমার নিজের চোখের দেখা, এক ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হওয়া ছেলে, ওই ছেলে প্রেস রিলিজ করতে পারে নাই জার্নালিজম। আমরা তো ভাই আসলে জার্নালিজমের স্টুডেন্ট না, বাট আমাদের মতো যারা আছে তাদের কাছে আপনারা আসেন, দেখান প্রেস রিলিজ পারে কি পারে না। আর কত কত ছেলে মেয়ে আমাদের মাঠে আছে, হিসাব করে গিয়ে দেখেন। আসলে আমি যা বলছিলাম, এখন আমার কাছে যেটা মনে হয় যে এই যে আমি যে সত্য কথাগুলো বলি না, এই সত্যটা এখন বড্ড ক্লান্ত হয়ে গেছে, বুঝছেন। সত্য কথা আর বলা যাবে না, সত্যটা আসলে কেউ চায় না, শুনতেও চায় না এখন, মানে সত্য নষ্ট হয়ে গেছে, সত্যের কোনো পৃষ্ঠপোষকতা নেই। মানে এটার অনেকগুলো ব্যাপার আছে অ্যাকচুয়ালি। এই কী বলে যেন, আমার কথা হচ্ছে যে লিখতে চাই, বললাম না আমি এখন লিখতে চাই, বলতে চাই সব সময়। কারণ আমাদের যে অবস্থানটা, এটা হয়ে গেছে হচ্ছে মানে কি বলে, ওই আমরা তো ট্রেন্ডিং খুঁজি, বুঝছেন না। এখন আমরা ট্রেন্ডিং খুঁজি যে কীভাবে ইউলো জার্নালিজমটা কী, এটা নিয়ে একদিন বলবো, মানে কথা বলবো। এবং শিরোনামটা কি হতে পারে, আমরা কি শিরোনাম দিচ্ছি, কোন শিরোনাম খাচ্ছে, কোন শিরোনাম খাচ্ছে না, কী কারণে আমার ভিউজ বাড়াতে হবে। আপনি বেঁচে থাকতে চান নাকি আপনার শুধু ভিউজ নিয়ে থাকতে চান, তা নিয়ে একদিন আমরা কথা বলবো। এটা কালকেও কথা বলতে পারি, পরশুও বলতে পারি, যে কোনো একদিন এটা নিয়ে একটা কথা বলবো। অথচ কেন বলবো, আমার কাছে এখন মনে হয় যে এই সব অনিয়ম দেখতে এখন আমার ভালো লাগছে না, মানে আমার চোখ, মানে আমি আর বেঁধে রাখতে পারছি না, চোখ বন্ধ করে রাখবো যে এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না অ্যাকচুয়ালি। কারণ এইখানে অনিয়মটা এই নিয়ম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। আমি চাই না অনিয়মটা এখানে নিয়ম হয়ে থাকুক। কারণ সাংবাদিকতা এই যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, অথচ আমরা পইরা থাকবো কেন নিচে রে ভাই। আমরা তো ওই জায়গাতেই থাকার কথা, যেই জায়গায় আসলে আমাদের অবস্থান থাকা উচিত, আমরা কি তা ধরে রাখতে পারছি। এর মধ্যে আমাদেরও নিজেদের কতগুলো ভুল আছে, নাই যে একদম তা না, আমরা প্রতিবাদ করতে জানি না, ভুলে গেছি। আমাদের উচিত ছিল প্রতিবাদ করা, আমরা তো প্রতিবাদ করি না, এটা আমাদের সমস্যা। যাই হোক, আপনার কি যেন, আমার আরেক বন্ধু কয়েকদিন আগে বসে যে কলম বিক্রি নিয়ে, ভাড়া নিয়ে,
বিজ্ঞাপন নিয়ে। তখন আমি তাকে বললাম, দেখছি ভাই, বিজ্ঞাপন তো না হইলে পত্রিকা চলবে কীভাবে? পত্রিকায় বিজ্ঞাপন লাগবে, এটি স্বাভাবিক ব্যাপার। তারপরে শুনলাম যে সাংবাদিকরা ওই যে কি বলে, কিছু কিছু জায়গায় কখনো কখনো পত্রিকাও ভাড়া ঘাটে। কীভাবে? ওটা আমি জানতে চাইলাম। এইসব গল্প আর একদিন বলবো। এইসব যখন বলবো আপনারা শুনে অবাক হবেন। অনেক কিছু মানে জমাচ্ছি, আস্তে আস্তে সবগুলো ডেলিভারি দেবো, অপেক্ষায় থাকেন। খুব অল্প সময়ের মধ্যে এখন অনেক কিছু, এবং প্রত্যেকটা কর্পোরেট অফিস বলেন, মানে আস্তে আস্তে ধরবো আর কি, বলবো। এটা আসলে কী কারণে? কারণ কোনো না কোনো একজনকে তো বলতেই হবে। এটা যদি আপনারা মনে করেন আত্মঘাতী, তাহলে আত্মঘাতী। যদি ভাবেন যে, কারণ সবচেয়ে বড় হচ্ছে ভাই, আমি মিথ্যের সঙ্গে থাকতে পারবো না, মিথ্যার সাথে সহবস্থান করে মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি আত্মঘাতী হয়ে যাচ্ছে, আমি এটা পারবো না, বলে যাচ্ছে আর কি। আর আমার কথা ভাই একটাই, যত কিছুই হোক, যত কিছুই করুক, কেউ বুঝুক আর না বুঝুক, কেউ শুনুক আর না শুনুক, কেউ হয়তো শুনবে না, কেউ হয়তো বুঝবে না, কেউ হয়তো জানবে না, কিন্তু ইতিহাসের সবথেকে অন্ধ এবং সময়ের কিছু আলো যখন জ্বলে ওঠে না, তা মনে রাখতে হবে। আর আমার কথা হচ্ছে, আমি সেই আলোর অংশ হতে চাই। আমি আবারও বলি, হয়তো কেউ শুনবে না, হয়তো কেউ বুঝবে না, হয়তো কেউ জানার চেষ্টা করবে না, কিন্তু ইতিহাসের সব থেকে অন্ধ সময়েও কিছু আলো নিঃশব্দে জ্বলেছিল। ঠিক ওই রকম আমিও এখন থেকেই সেই আলোর অংশ হতে চাই, এবং ইতিহাসে আমার একটা নাম থাকবে, আমি চাই তাই। আমি এখনও সাংবাদিকতা করি, কারণ আমি হার মানিনি, আমি বিক্রি হইনি, কারণ আমি জানি কলম থামালে অন্ধকার জিতবে, তাই কলম থামানো যাবে না। হয়তো বলতে পারেন যে এখন তো কলম দিয়ে লিখেন, আপনারা তো কম্পিউটারে লিখেন, ল্যাপটপে লিখেন, কিবোর্ডে লিখেন। ভাই, অদৃশ্যমান কলম, ওইটাকে ভাবেন না, তাইলেই হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এখনও সাংবাদিকতা করার মূল বিষয়, মূল কারণ হচ্ছে সত্যের প্রতি যে দায়বদ্ধতা, এটাই আর কি, আর কিচ্ছু না। যতদিন সত্য থাকবে ততদিন আমিও লিখব, যতদিন অন্যরা কণ্ঠ চেপে ততদিন আমার কলম দিয়ে তা প্রকাশ করব, কারণ এটা হচ্ছে আমার একটা আদর্শ। যতদিন এই আদর্শ বা বিশ্বাসটা আমার কাছে থাকবে, আমি ঠিক ততদিন লিখব। যতদিন আমার মেধা কাজ করবে, ঠিক ততদিন আমি লিখব। যতদিন আমি পারি, ঠিক ততদিন আমি সাংবাদিকতা করব। এর ভাই আমার আর কোনো কিচ্ছু বলার নাই। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, অনেক হয়ে গেছে, অনেকক্ষণ কথা বলছি, অনেক অপ্রাসঙ্গিক কথা আজকে টেনেছি, যা হয়তো আমার এখন টানাটা ঠিক হয় নাই। তবে এইটুকু বলি, আজকে আমরা যখন গালি খাই, কেন খাই? অনেকে বলে যে তোমরা বিক্রি হয়ে গেছো, তোমরা না থাকলেই তো, তোমরাই তো সব নষ্টের মূল। আরে ভাই, এক মুখে কত কথা বলবেন, আর আমরা কত কথা শুনবো? আমরা কিন্তু শুনে যাচ্ছি, আমরা কিন্তু আপনাদের সেবা দিচ্ছি। সাংবাদিকরা এখন সেবা দিয়ে যাচ্ছে, হয়ে দেয়, আপনারা পাচ্ছেন। আমাদের ঈদও নাই, চাঁদও নাই, ঘুমও নাই, কিচ্ছু নাই। সবসময় কিন্তু আমরা ওই একটা কথাই চিন্তা করি, সে কি হতে পারে, কি হবে, কি দিব, মানুষ কি, আমরা কি দিতে পারি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আবার নতুন এপিসোড নিয়ে আসবো, সুমনের অসময়ে, পর্ব 6। কারণ হচ্ছে এখন হয়তো আপনাদেরও ক্লান্ত লাগছে যে এই লোক কত বকবক করে এখনও পালায় না কেন। হ্যাঁ, আমি এখন ক্লান্ত, আমারও এখন ক্লান্ত লাগছে, আর আমি এখন হারিয়ে যাব, বুঝছেন, পালিয়ে যাব। কিন্তু একটা কথা বলতে চাই, এই পৃথিবীর সবচাইতে যে দরকারি কণ্ঠগুলো আছে, বুঝছেন,
সবচেয়ে প্রয়োজনীয় যে কণ্ঠটা, এইটা হচ্ছে সাংবাদিকতা। আর তাই আমি এখনও সাংবাদিকতাই করি। শুভরাত্রি, ভালো থাকবেন।